সাগর শান্ত দৃষ্টিতে তাকালো নেহালের দিকে, অস্থির কণ্ঠে বলল, খুঁজেছি আমি পাইনি। গালিব ভোঁতা মুখে বসে রইল। কি বলবে বা কি বলে সান্ত্বনা দিবে বুঝে পেল না। একদিকে মনে হচ্ছে ঠিকই করেছে উষা, অপরদিকে বন্ধুকে দেখলে বন্ধুর জন্যই খারাপ লাগছে। শুরু থেকে শেষ অবধি তো সবই জানা ওদের। গালিব সেভাবে থেকেই থমথমে ভঙ্গিতে বলল, আচ্ছা আরাবকে কল দে, জিজ্ঞেস কর তানহার থেকে কোনো ইনফরমেশন বের করতে পেরেছে কিনা। নেহাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, কথা হয়েছে ওর সাথে আমার, লোকেশন পাঠিয়েছি আমি, আসছে হয়তো, চিন্তা করতে হবে না, আমাদের অর্ধেক কাজ আরাফ আর সাদাপি করে দিবে। একে তো আরাফ উসিকে এমনিতেই চোখে হারায়। গালিব স্নিগ্ধ নয়নে পরখ করল নেহালকে, তারপর গমগমে গলায় বলল, আমরা এখনও শিওর না যে তোদের ফ্যামিলি থেকে ওকে হেল্প করা হয়েছে কিনা। যদি তারা সবাই মিলে প্ল্যান মাফিক এমন কিছু করে থাকে তাহলে বসে থাক, ইহজীবনে উষার দেখা পাবি না। সাগর ওদের তর্কে বিতর্কে বিরক্তই হলো বুঝি। রাগী স্বরে বলল, আল্লাহর দোহাই লাগে তোরা দুইটা একটু চুপ করবি, ভাবতে দে আমাকে। কপালের এক পাশে ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঘষতে ঘষতে কথাটা বলল সাগর। চিন্তায় রীতিমতো অস্থির সে। 4-5 ঘন্টা হয়ে গেছে মেয়েটা তার নজরের বাইরে, জানটা যেন বেরিয়ে আসবে তার। তাদের কথোপকথনের মধ্যে আরাব বাইক নিয়ে সেখানে এলো। ভাইকে চিন্তিত মুখশ্রীতে বসে থাকতে দেখে নিজেও অস্থির হয়ে গেল। ভেতরটা তারও পড়ছে। বড় আদরের বোন উষা, সে ভেবে পায় না এমন একটা সিদ্ধান্ত, এমন একটা কাজ কিভাবে করলো উষা। একবারের জন্য কি ভাইজানের কথা মাথায় এলো না, পুরো পরিবারের কথা মাথায় এলো না। আরাফ হেলমেট বাইকে রেখে বাইক থেকে নেমে এগিয়ে এলো সাগরদের দিকে। গালিব আরাফকে দেখে জোরপূর্বক হাসলো এক গাল। এসো আরাফ, পজিটিভ কোনো খবর থাকলে নির্দ্বিধায় বলে ফেলো। পজিটিভ খবর আর কি ভাই, তোমাদের অবস্থা যেমন আমারও অবস্থা তেমন, কষ্টটা তোমাদের থেকে আমার একটু বেশিই লাগছে। সাগর ডিকি থেকে নেমে এগিয়ে এলো আরাফের সামনে, আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি করে বল তো আরাফ, উষার পালিয়ে যাওয়ার পেছনে তোর হাত নেই তো? বা সাদাফ রাফিদ? আরাফ হাসলো, তাচ্ছিল্যের সেই হাসি। সাগরের কাছে সেই হাসিটা ভীষণ বিষাক্ত ঠেকল। ভাইয়া, আমি তোমার সম্পর্কে অবগত, এত কিছু হয়ে যাবার বা জানার পরে আমি অবশ্য চাইবো আমার বোনের একটা সুখের সংসার হোক, সংসার ভাঙুক সেটা আমি কখনোই চাইবো না। নেহাল সাগরের কাঁধে হাত রাখলো। বাদ দে সাগর, এসব করে লাভ কিছুই হবে না, ফলাফল জিরো। গালিব সাই জানালো এতে, মাথা নাড়িয়ে বলল, ওকে আক্স কর তানহার সাথে কথা হলো কি না। আরাফ সাগরের আরও একটু কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, আমি তান্নাকে বলেছি, যতভাবে শাসানো যায় শাসিয়েছি, সে প্রতিবারই বলেছে কিছুই জানা নেই তার। উষা এমন কিছু জানায়নি ওকে, আমি বলেছি প্রিয়তার ওপরে নজর রাখতে। সাগর নিশ্চুপ। নেহাল ছোট্ট করে শ্বাস ফেলে উচ্চারণ করে, ও। দুপুর গড়িয়ে বিকেল। তানহা এই বেলায় এসে হাজির হয়েছে প্রিয়তাদের বাসায়। সাধারণত তানহা বাসা থেকে বের একটা হয় না, ওর বাবা বাহিরে যাওয়াটা তেমন পছন্দ করেন না, তবে ব্যাপারটা গুরুতর বিধায় আর না করলেন না। প্রিয়তা কিছুটা ভ্যাবাচাকাও খেয়ে যায় তানহাকে দেখে। এখন এই মুহূর্তে তানহার এই বাসায় আসার কারণটাও তার খুব ভালো করেই জানা। তবে প্রিয়তার মুখ খুললে তো চলবে না, তানহা যেমন বন্ধু উষাও তো তার বন্ধুই। সে কারোর সাথে অন্তত গাদ্দারি করতে পারবে না। সেই সাথে প্রিয়তা খুব করে চায় সাগরের একটা শিক্ষা হোক, উষার ভূঁইয়া বাড়িতে না ফিরুক। আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠলো যে তুই আমার বাড়িতে, তাও অসময়ে। তানহা বিরক্তই হলো। সব সময় করা সেম মজাটা সে আজ হজম করতে পারলো না। দেখ, ঢং করিস না, আমার বিশ্বাস উষার সাথে তোর যোগাযোগ আছে। উষা কখনোই এমন একটা কাজ একা করবে না। তুই হেল্প করেছিস আর তোরা দুইজনেই আমার থেকে লুকাচ্ছিস, কারণ আমি যদিও এই বাড়ির কাউকে বলে দিই সেই ভয়ে। প্রিয়তা অপ্রস্তুত হয়ে পড়ল। তানহা যা বলছে তার সম্পূর্ণটাই সত্য, কিন্তু সে কি করবে, তার হাত পা বাঁধা। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে পারবে না সে। প্রিয়তা ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করলো, তারপর অপ্রস্তুত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো খানিকটা। তোর মাথাটা পুরাই গেছে তানহা, এমন লেইম কথাবার্তা কি করে বলতে পারিস? আরাব ভাই কি আজকে একটু বেশি ডোজ দিল নাকি? প্রিয়তা কথা বলল স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু শেষে চোখ টিপে আর এমন একটা কথা বলে বুঝিয়ে দিল যে ডাবল মিনিং। তানহা রাগ হতে লাগলো। সব জিনিস নিয়ে ফাজলামো ভালো লাগে না প্রিয়, জানিস তো উনি উষাকে চোখে হারায়।
ওদের পরিবারের সবার অবস্থাই শোচনীয়, সেই সাথে আঙ্কেল নিজেও অসুস্থ, একা একটা মেয়ে কিভাবে কি করবে বুঝতে পারছিস তুই? এখন রাগের মাথায় চলে গেল। আঙ্কেলের যদি কিছু হয়ে যায়, উসির সাথে বাচ্চামো করলে কি চলবে বল? প্রিয়তা নিজের চোখে মুখে কিছুটা অসহায়ত্বের ভাব ফুটিয়ে তুলতে চায়। চোখ মুখের এক্সপ্রেশন এমন দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবে দিবে ভাব। তানহাও তীক্ষ্ণ চোখে দেখতে থাকলো প্রিয়তাকে। প্রিয়তা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তানহার দিকে। চোখে মুখে চিন্তা, ভয়, অসহায়ত্ব নিষ্পাপ ভাব ফুটিয়ে বলল, তুই যাই বলিস তানহা, ভেতরে ভেতরে আমি নিজেও এই বিষয়ে শঙ্কায় আছি। উষাও এই মুহূর্তে এমন একটা কাজ করলো, বাই এনি চান্স আঙ্কেলের কিছু হয়ে গেলে পারবে ও নিজেকে ক্ষমা করতে? পারবে তার চাচা ভাইদের সামনে মুখ দেখাতে? আর তুই গাধি আমাকে সন্দেহ করছিস? আমি কি ভালো মন্দ বুঝি না? উষা এমন করতে চাইলেই কি আমি সাপোর্ট করতাম কখনো? এই পর্যায়ে তানহা কিছুটা মিইয়ে গেল। প্রিয়তার একদম গা ঘেঁষে বসে পড়ল, নিজের বান্ধবীকে এক সাইড থেকে জড়িয়ে ধরল। প্রিয়তার ওপরে আপাতত সন্দেহ আর হচ্ছে না। প্রিয়তা বুঝদার মেয়ে, সে কখনো উষাকে এমন ব্যাপারে হেল্প করবে না। তানহা অনেকটাই ভাবুক হয়েই বলল, আসলেই তুই সাহায্য করিসনি? তাহলে একা মেয়েটা কই আছে, কি করছে, কোথায় ফ্ল্যাট কিনলো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এতটুকুই চাই, যেখানেই থাকুক সহি সালামতে থাকুক, আল্লাহ তাআলা হেফাজতে রাখুক দুইজনকে। প্রিয়তা তানহার সাথে গলা মেলালো, কাতর স্বরে বলল, আল্লাহ রক্ষা করুক দুজনকে, আঙ্কেলকে জলদি সুস্থ করে দিক। কথা শেষ করে তানহাকে চোরা চোখে একবার পরখ করে নেয় প্রিয়তা। যাক, ইমোশনাল ব্ল্যাকমেল কিছুটা কাজে দিয়েছে। তানহা প্রিয়তা দুইজনে কথা শেষ করে নিশ্চুপ বসে রইল। তবে তানহা সুযোগ খুঁজছে প্রিয়তার ফোন চেক দেওয়ার জন্য। আরাব বারবার বলে দিয়েছে ফোনটা চেক করতে, কল লিস্ট চেক করতে। তানহা কিছু একটা ভাবলো, ভাবনাটা মাথায় আসতে বিছানার ওপর থেকে প্রিয়তার ফোনটা আলগোছে নিজের হাতে নিয়ে নিল তানহা। প্রিয়তাও দেখলো সেটা, তবে সন্দেহ করলো না, কারণ তাদের ফোনের পাসওয়ার্ড তিনজনের কাছে আছে। নির্দ্বিধায় ফোন ধরতে পারে ওরা, তাই আর ঘাঁটলো না প্রিয়তা। তানহা চোখ মুখ কুঁচকে বলল, তোর কি আসলেই স্বচ্ছর সাথে কথা হয় না? সত্যি সত্যি ব্লক করেছিস? আমার কেন জানি বিশ্বাস হয় না। প্রিয়তা বিরক্ত হলো, কেন তাকে এই কথা মনে করিয়ে দিতে হবে বারবার? রাগী স্বরেই বলল, তুই নিজেই দেখ না, বলে রুম থেকে বের হয়ে গেল। তানহার জন্য নাস্তা আনতে যাবে কিচেনে। তানহা যেন এই সুযোগটাই খুঁজছিল, জলদি আগে কল লিস্ট চেক করলো, তারপর ফোন মেসেজ অপশন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথাও কিছু নেই। উষার সাথেও লাস্ট কথা গতকাল, আর আনওয়ান কোনো নাম্বারও নেই। তানহা এবার পুরোপুরি বিশ্বাস করলো এইসবে প্রিয়তার হাত নেই। তানহা হতাশ শ্বাস ফেলে ঢুকলো মেসেঞ্জারে, একটু স্ক্রল করে নিচে এসে ঢুকলো স্বচ্ছের ইনবক্সে, আসলেই ব্লক। তানহা আশ্চর্য হলো, মেয়েটা কি পারবে ওকে ভুলতে? ছেলেটা এমন কেন? এত বাজেভাবে কি করে ঠকালো প্রিয়তাকে? তানহা এবার এক এক করে দুজনের চ্যাট পড়তে লাগলো। যদিও এটা ব্যাড ম্যানার্স, বাট ওদের বন্ধুত্বে এত সিকিউরিটি নাই। প্রিয়তা খাবারের ট্রেটা টেবিলে রেখে তানহার পাশে শুয়ে পড়লো। কি দেখছিস? তোদের টেক্সট। প্রিয়তা হাসলো, তাচ্ছিল্যের সেই হাসি। প্রিয়তা তানহা দুজনের চোখই ফোনে আটকে এক এক করে মেসেজ পড়ছে। একটা মেসেজ পড়ে তানহা বলতে লাগলো, এ কি, তুই নিজেকে চন্দ্রমুখী বানিয়ে দিলি? মানে সেম অন ইউ প্রিয়, একটা ছেলের কাছে নিজেকে চন্দ্রমুখী বানাবি তাই বলে? প্রিয়তা চুপ রইল, মুখের আদল গম্ভীর, কোনো গভীর ভাবনায় নিমগ্ন যেমন। অনেকক্ষণ হয়ে যাবার পরেও প্রিয়তার থেকে উত্তর না পেয়ে তানহা ফোন থেকে চোখ সরালো। প্রিয়তার মাথায় গাঁটটা মেরে বলল, এই শালি, এত কি ভাবিস? উত্তর দিচ্ছিস না কেন? প্রিয়তার চোখ মুখ হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল, এক ঝটকায় শোয়া থেকে উঠে গেল। তানহার সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, হিসাব মিলাচ্ছি তানহা, হিসাব। তানহা ভুরু কুঁচকালো, বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। অবশেষে হাবলার ন্যায় বলল, কিসের হিসাব? কি বলছিস? প্রিয়তার হাবভাব বড়ই অস্থির হয়ে গেল, কেমন শ্বাসের ওপরে শ্বাস নিচ্ছে, মুখ চোখ আতঙ্কিত। সেদিন গালিব ছেলেটা কি বলেছিল মনে আছে তোর? ওই যে শপিং মলে। তানহা ভুরু কুচকায়, সাগর ভাইয়ার বন্ধু গালিব, হ্যাঁ, উষার জন্মদিনের আগের দিন তো দেখা হয়েছিল শপিং মলে। কিন্তু কি বলেছিল? কিসের কথা বলছে প্রিয়তা? তানহা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, কিসের কথা বলছিস, খুলে বল, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথার আগা মাথা। প্রিয়তাকে হতাশ হতে দেখা গেল, নেতিয়ে যাওয়ার মতো করে বসে পড়ল বিছানায়, চাপা স্বরে বলল, সেদিন আমাকে বলেছে আমাকে দেখতে নাকি দেবদাসের চন্দ্রমুখীর মতো লাগছে, আবার দেবদাসও লাগছে।
তানহার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। কি বলছে ছাতার মাথা কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ, গালিব ভাইয়া বলেছিল এসব, তো কি হয়েছে এতে? তানহা সেভাবে নাক মুখ কুঁচকেই বলল, কি বলছিস একটু খুলে বলবি? আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো গালিব ভাইয়াকে দেখতেই পারিস না, দেখলেই তো তোর হাত পা নিষ্পিস করে। প্রিয়তারও এবার রাগ উঠল। এত বোকা বান্ধবী প্রিয়তার কপালে কি করে জুটল? একটা হিন্ট দিলেও কিছু বোঝে না। প্রিয়তা রাগে তানহার মাথায় শক্ত করে গাঁটটা মেরে বলে, শালি, আমি স্বচ্ছকে বলতাম যে আমার এমন মনে হয় আমি আপনার লাইফে চন্দ্রমুখী হয়ে আছি। আপনি আপনার এক্সের জন্য দেবদাস, আপনার এক্স পারু আর আমি চন্দ্রমুখী। এতক্ষণে যেন তানহার টনক নড়ল। সত্যিই তো, সে নিজেও তো দেখলো এই টেক্সট, কিন্তু গালিব কি করে জানলো? তানহা এবার কিছুটা উত্তেজিত হয়েই বলে, তাহলে গালিব ভাইয়া এটা কি করে জানলো? উনি তোকে সেদিন এই কথা বলল কেন? প্রিয়তা নিজের মাথা চেপে ধরে। আমি জানি না তানহা, কিছু জানি না। আমি যা ভাবছি যদি সত্যিই তেমন কিছু হয়, বিশ্বাস কর ওই ব্যাটার মাথা আমি ফুটো করেই ছাড়বো। এই কথা আমি স্বচ্ছ ছাড়া কাউকে বলিনি। গালিব কি করে জানলো? তানহাও চিন্তায় মগ্ন। সেদিন উষা বলেছিল গালিবের এক্স আছে, কিন্তু বর্তমান গার্লফ্রেন্ড নাই। তবে এই বলে অস্থির প্রিয়তাকে আর চিন্তায় মগ্ন করতে চাইল না তানহা। এই কথা বললে হয়তো একটু বেশি চিন্তিত হয়ে যাবে। প্রিয়তা মাথা তুলে চায় তানহার দিকে, অস্থির ভঙ্গিতে বলে, এই গালিবের সাথে আমার দেখা করতে হবে। তুই আমাকে ওর নাম্বার এনে দিবি? যে করেই হোক এই জটলা ভাঙাতে হবে আমাকে। নাহিদ ভূঁইয়ার ঘুম ভেঙেছে। প্রথমত নতুন জায়গা দেখে অবাক হন তিনি, কিন্তু মেয়েকে দেখে শান্তি পান। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। উন্নতি তো একটু হয়েছে, কিন্তু কথা বলার শক্তি এখনও পেলেন না। উষা সুপের বাটি হাতে রুমে ঢুকে বাবাকে বেডের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে মুচকি হেসে এগিয়ে যায় সে। সুপের বাটি বেডসাইড টেবিলের ওপরে রাখতে রাখতে বলে, এখন ভালো লাগছে আব্বু? নতুন পরিবেশে কেমন লাগছে তোমার? নাহিদ ভূঁইয়া ভুরু কুঁচকালেন, সেই সাথে আশ্চর্য হলেন। নতুন পরিবেশ মানে? তিনি নিজের বড় ভাইয়ের থেকে যতদূর জেনেছেন ওনাকে হসপিটালে রেখে চিকিৎসা করা হবে, তবে নতুন পরিবেশ কেন? উষার কথার প্রতি উত্তরে নাহিদ ভূঁইয়া অবুঝ বাচ্চার মতো গুঙিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু এমনভাবে কথা বললে সেই কথা বোঝার ক্ষমতা কারোরই নেই। উষা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি জানতে চাইছো আব্বু? আমাকে খাবার দিতে বলছো? খিদে পেয়েছে? নাহিদ ভূঁইয়া মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালেন, এসব কিছুই না। উষাও ধৈর্য নিয়ে বলল, তাহলে কি জানতে চাচ্ছ? কোথায় আছি আমরা? নাহিদ ভূঁইয়ার চোখ মুখ খুশি খুশি হয়ে গেল। বাঁকা ঠোঁটটা একটু প্রসারিত করে হাসার চেষ্টাও করলেন। বারবার বাচ্চাদের ন্যায় মাথা দুলিয়ে বোঝালেন, হ্যাঁ 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 জানতে চাই, বলো কোথায় আছি। উষা হাসলো কিছুটা, নিষ্প্রাণ সেই হাসি। এই কিছুদিনে ধকলে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, দেখতে কেমন রোগা রোগা লাগে। আব্বু, এটা আমাদের ওই ফ্ল্যাটটা যেটা আমি আর তুমি মিলে কিনেছিলাম সবার থেকে লুকিয়ে। নাহিদ ভূঁইয়া বিস্ফোরিত নয়নে তাকালেন মেয়ের দিকে। মুখ নাড়িয়ে বলতেও চাইলেন কিছু, কিন্তু উষা থামিয়ে দিল। শোনো আব্বু, সাগর ভাইয়াকে ছাড়তে আমার কোনো অসুবিধে নেই। সময় মতো আমি গিয়ে সাইন করে আসব, কিন্তু আমরা আর ওই বাড়ি ফিরছি না। সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই। নাহিদ ভূঁইয়া অশান্ত হয়ে গেলেন মুহূর্তেই। আ বলে কিছু বলছেন ও উষাকে, কিন্তু উষা কিছুই বুঝতে পারছে না। নাহিদ ভূঁইয়া এবার নিজের ডান হাতে তর্জনী আঙুল নাড়িয়ে নাড়িয়ে ইশারা করতে লাগলেন। উষা বুঝলো না, বিরক্ত হয়ে বলল, পরে কথা বলো, এখন খেয়ে নাও। বলেই খাবার বাটি বাবার মুখের সামনে ধরল। নাহিদ ভূঁইয়া মুখ ঝামটা মেরে সরিয়ে নিলেন, রাগের দুঃখে চোখের জল ছেড়ে দিলেন। মেয়ের দিকে তাকিয়ে আবারও গুঙিয়ে গুঙিয়ে বলছেন কিছু। উষা আহত হয়, এভাবে মুখ সরিয়ে নিচ্ছে কেন তার বাবা? আবার চোখেও জল। উষা বাবার চোখের জল মুছে দিতে দিতে বলল, কেন না আব্বু, আমরা তো এখন থেকে এখানেই থাকবো। তোমার চিকিৎসা হবে ঠিকঠাক, বাসাতেই হবে। এসব নিয়ে ভেবো না তুমি। তুমি শুধু ভাবো কি করে সুস্থ হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকে হারালে আমি অচল হয়ে যাব।